আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। দেশের রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে, যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার, যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় চেয়ে কঠোর ভূমিকা পালন করবে, এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন। যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে, এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে, এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল জিওসি কে, মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং ঈদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে, এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিং হলো, সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে, এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সবকিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর, এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং। আর্মির ভেতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। যে গতকালের মিটিং এ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে। তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। এদিকে এই যে ডক্টর ইউনূস তারেক রহমানকে 31 মে ক্রিমিনাল বললেন, তারেক রহমানের বাবাকেও ক্রিমিনাল বললেন, এবং কি এমন ঘটনা ঘটেছে যে মাত্র 2 সপ্তাহের মাথায় তিনি লন্ডন ছুটে গেলেন, রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তারেক রহমানের সাথে দেখা করতে গেলেন। এটার কারণ কি? এর কারণ আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল, সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনূসকে আর আগের মতো সাপোর্ট করছে না। আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনূসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন, কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। সো ডক্টর ইউনূস টের পাচ্ছে, এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই। যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব করেছিল, সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইউনূসের
যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই। সেই ছাত্ররা দল করেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সেই পার্টির সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই। ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেটি নিয়ে দেখলাম যে এনসিপির নেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না। এনসিপির হানিমুন পিরিয়ড শেষ, তারা এই 10 মাসে যা কামাইতে পারছে, যা অর্জন করতে পারছে, অল ডান। যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইউনূস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের, এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না, তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন। এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর খলিলের বিরুদ্ধে, নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর অ্যাপ্রোচে চলে গেছে। তারা ডক্টর ইউনূসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে। তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইউনূস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছেন, যেটা এই ব্রিটেন সফরে খুব স্পষ্ট হয়ে উঠেছে। এই ব্রিটেন সফরে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাথে দেখা করেননি, এর দ্বারাই কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইউনূস আগের মতো একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, একজন গ্রামীণ ব্যাংকের বা ব্যাংকার অফ দ্য পোর ডক্টর ইউনূস, আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই তিনটা এন্টিটি কিন্তু আলাদা। সরকার চালানো, দেশ চালানো, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের একটা আলাদা মূল্যায়ন আছে, যে মূল্যায়নটা সাথে নোবেল বিজয়ী ইউনূসের মূল্যায়নটা মিলছে না। এবং বিশ্বব্যাপী যে একটা পজিটিভ ইমেজ তিনি বিল্ড করেছিলেন, সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এবং আহ, এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না। দ্বিতীয়ত, ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন, হ্যাঁ, এগুলো তার তার যে পাবলিক রিলেশনস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশন দেখেন, তারা এগুলো অ্যারেঞ্জ করছেন। তার 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 ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ফার্ম আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন, নিউ ইয়র্ক টাইমসের মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লিখছে, গার্জিয়ান তাকে নিয়ে লিখছে এবং ভালো কথা লিখছে না। তার বাস্তব অবস্থাগুলো, তার যে জঙ্গি প্রীতি, ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে, তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা, বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ফোর্সকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এবং এই সব কিছু তো মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তো সব কিছুই কিন্তু মানে বিশ্ব দেখছে এবং ডক্টর ইউনূস এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইউনূস আর নেই। এই 10 মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন। এবং এই বিএনপি, বিশেষ করে তারেক রহমানের, আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি, এটি একটি ভেবে দেখবার মতো বিষয়। কারণ 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 2006 সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে, আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে 2007 সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, ইন্টারোগেট করেছিল, এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না। হ্যাঁ, আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন। তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা, এটা একটা বিষয়। ডক্টর খলিল যখন লাফালাফি করছে, আর্মি সেটা কিভাবে দেখছে সেটা আরেকটা বিষয়। এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে, আর্মির সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক আহ, কি, এটা আপনারা জানেন, আমি নতুন করে বলতে যাচ্ছি না। তো সব মিলায়ে যে লন্ডনে বসে ডক্টর তারেক রহমান এবং ডক্টর ইউনূস যেটা আলোচনা করেছেন, সেটা একটা পক্ষ, ঘটনার আরো পক্ষ আছে। সেই আর্মি আছে, বাংলাদেশের প্রশাসন আছে, বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনীতি আছে। তো সব মিলিয়ে আমাদের পুরো বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে, যে শুধু একটা বৈঠকেই বাংলাদেশে সবকিছু নির্ধারিত হয়ে যাবে, অন্যরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা ভাবার কোনো কারণ নেই। এবং ঘটনা মোড় নিচ্ছে, কিন্তু ঘটনা আরো অনেক জায়গায় মোড় নেবে, কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি। আপনারা অপেক্ষায় থাকুন, সাথে থাকুন, পাশে রাখুন, এবং আমিও আপনাদের কাছে নতুন নতুন তথ্য, ঘটনা নিয়ে আসতে চাই।
এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সামনে যতবারই প্রতিকূল অবস্থা এসেছে, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ ঠিকই কিন্তু সেই প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠতে পেরেছে। সুতরাং হতাশার কিছু নেই। লন্ডনে যে ষড়যন্ত্রের বৈঠকটি হয়েছে তারও পাল্টা অনেক কিছুই বাংলাদেশে ঘটবে। প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পরপর কয়েকটি ভিডিও বানিয়েছি নির্বাচনের সম্ভাব্যতা, জামাত এবং বিএনপির যে নির্বাচনের মাঠে তাদের যে সকল সফলতা রয়েছে, কর্মকাণ্ড রয়েছে, এবং তাদের সেই কর্মকাণ্ডের কারণে একটি সম্ভাব্য সুন্দর নির্বাচন হতে পারে, এটা ইতিবাচক দিকগুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি। তো এটা যেভাবে প্রযোজ্য বা সত্য, প্রকৃতির নিয়ম অনুযায়ী এর বিপরীত অনেক কিছু হতে পারে। নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, নাও হতে পারে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে। আমেরিকার যাকে বলা হয় নতুন ছলচাতুরি থাকতে পারে। তারা ইউনিট সরকারের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। আরো অনেক কিছু হতে পারে। এর বাইরে প্রকৃতি নানা রকম ঘটনা ঘটাতে পারে। আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে, দিল্লি অনেক কিছু করতে পারে, এবং এই বিষয়গুলো সমান গুরুত্ব নিয়ে আসলে আলোচনা করতে পারার মধ্যেই আমি মনে করি মানুষের যে বুদ্ধি বৃত্তিক চর্চা রয়েছে সেটার সফলতা। আপনি যখন কেবলই মাত্র আওয়ামী লীগ করবেন অথবা কেবলমাত্র বিএনপি করবেন, কেবলমাত্র জামাত করবেন, তখন আপনার চিন্তা চেতনা কেবল একদিকে মোতাজ্জ হয়ে যাবে। আপনি বিকল্প চিন্তা করতে পারবেন না। আপনার চিন্তার বাইরে একটা পৃথিবী আছে, সেখানে কোনো সম্ভাবনা আছে, এটা কখনো আপনাকে যাকে বলা হয় সঠিক পথ দেখাবে না। এর ফলে মানুষ জীবিত থেকেও মানুষ জড় পদার্থে পরিণত হয়। এ ধরনের মানুষকে বলা হয় একচোখা মানুষ, দলকানা মানুষ, অন্ধ মানুষ। এদেরকে বলা হয় স্বজনপ্রিয় মানুষ, এবং এই মানুষগুলো পৃথিবীর জন্য উপকারী নয়, ভীষণ রকম ক্ষতিকর। কাজেই আমাদের এই সমাজে যদি আপনাকে নিরপেক্ষভাবে বিচার করতে হয়, বিশ্লেষণ করতে হয়, তাহলে আপনার 10 দিক খোলা রাখতে হবে: মন, মস্তিষ্ক, চিন্তা, চেতনা। এবং ভালো মন্দ যে কোনো জিনিস ঘটতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যে কোনো জিনিস ঘটাতে পারেন। এরকম একটা যদি ভয়, অপেক্ষা, একাকিত্ব, তানহাই সব জিনিসগুলোর মধ্যে সম্মেলন থাকে, তাহলে মানুষ হিসেবে আপনি যেখানেই থাকুন না কেন সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কিন্তু যদি আপনি দলকানা হন, রাতারাতি মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, এরপর আপনি উৎসব করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, আবার একটা সময় আপনি ডলা খাবেন। আপনার পালাতে হবে, আপনার পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলা হবে, মাজা ভেঙে দেওয়া হবে পিটিয়ে, আপনাকে ফাঁসিতে লটকানো হবে, আর কত কিছু। এটা জীবন নয়। জীবনের পূর্ণতা হলো চমৎকার একটি জন্ম, ভালো একটি পরিবেশে, চমৎকার একটি জীবন, সকল পরিবেশ পরিস্থিতি, ভালো মন্দ, সুখ দুঃখ, উত্থান পতন সব মিলিয়ে। তারপর একটি সম্মানজনক জীবনের পরে অসাধারণ একটি মৃত্যু। হেরোডোটাস ইতিহাসের জনক এরকম একজন মৃত্যুর কথা বলে গেছেন। আপনারা হয়তো বলবেন উসমান হাদির তো চমৎকার একটা মৃত্যু হয়েছে, বেগম খালেদা জিয়ার বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা চমৎকার মৃত্যু হয়েছে, বহু মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। নো, আই এম সরি। আজ উসমান হাদির স্ত্রীর কাছে যান, তার সন্তানের কাছে যান, জানাজা তাদেরকে তৃপ্তি দিতে পারেনি। উসমান হাদি যদি ভিক্ষা করতেন তবুও তার স্ত্রী খুশি হতেন। তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দরকার ছিল, স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্যারান্টি ছিল। কিংবা আজ যদি বেগম জিয়ার কথা চিন্তা করেন, তার জীবনের যে নিঃসঙ্গতা, তার স্বামী মারা গেছেন প্রথম যৌবনে, তারেক জিয়া, কোকো, তারা একেবারেই কিশোর, তখন কিশোর না, বালক। কাজে এ মৃত্যু গৌরবের নয়, এ মৃত্যু প্রত্যাশিত নয়। কোনো সন্তান, কোনো স্ত্রী এ ধরনের মৃত্যু চায় না। আবার বেগম জিয়ার জীবনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, দেশকে অনেক কিছু দিয়েছেন, এগুলো আমরা কথার কথা বলি, কিন্তু তার যে কষ্ট, তার যে নিঃসঙ্গতা, তার যে বেদনা, এটা হিমালয় পাহাড়ের চেয়ে বড়। লোকজন যখন তার সামনে স্লোগান দিত, রাজপথ ছাড়ি নাই, বেগম জিয়া ভয় নেই, তার মনে হতো যে আমি ওই বাড়িতে নিঃসঙ্গ ছিলাম, বালির ট্রাকে আবদ্ধ রেখেছিল, তোমরা কেউ আসোনি, তোমরা আমাকে মিছিল করে করে জেলখানায় পৌঁছে দিয়ে আসছো, কোনদিন খোঁজ নাওনি। এইগুলো জীবন নয়। আর এই যে
এই ধরনের জীবন মানে নেতাকর্মীরা যারা খুব পছন্দ করেন তারাই তাদের চিন্তা চেতনা একদিকে রাখেন। এদের মধ্যে মানে যারা খুব কনজারভেটিভ হয়ে পড়েন, কি বলবো, ওইভাবেই তাদের জন্ম হয়, ওইভাবেই তাদের মৃত্যু হয়। এটিকে বলা হয় জাস্ট লাইক পটেটো, গোল আলুর মতো তাদের মৃত্যু হয়। আর এই পৃথিবীকে যখন ভার্সেটাইল ভাবে মানুষ দেখেন, যেভাবে আওরঙ্গজেব দেখেছেন, যেভাবে সম্রাট আকবর দেখেছেন রাজনীতির পর্যায় থেকে, যেভাবে দার্শনিকের দৃষ্টিতে হেরোডোটাস দেখেছেন, কনফুসিয়াস দেখেছেন, এমনকি ম্যাকিয়াভেলি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য দেখেছেন, এটা হলো দার্শনিকতার শ্রেষ্ঠতম অধ্যায়। কিন্তু গণভবনের সাংবাদিকতা, দালালি, যমুনার দালালি, এখন তারেক রহমান সাহেবের যে অফিসকে কেন্দ্র করে সাংবাদিকদের যে দালালি, রাজনৈতিক নেতাকর্মীদের যে দালালি, জামাতকে কেন্দ্র করে দালালি, শেখ হাসিনা কেন্দ্র করে দিল্লিতে দালালি, এখানে বিভিন্ন রকম যাকে বলে আবর্জনা তৈরি হওয়া, হারপিকের মতো আবর্জনা তৈরি হওয়া, এখানে ইল্লু পিঙ্কুদের মতো আবর্জনা তৈরি হওয়া, যার দ্বারা যাদেরকে বলা হয় দাজ্জাল, এক চোখা মানুষ। দাজ্জালের একটা চোখ থাকবে, সে তার স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু দেখবে না। তো ওই জায়গা থেকে আমি আল্লাহর কাছে সবসময় পানাহা চাই, কোনো স্বার্থ, কোনো লোভ এবং কোনো লালসা যেন আমাকে অন্ধ না করে। তো সেদিক থেকে এই যে পরপর কয়েকটি ভিডিও করলাম ইতিবাচক, আমার কাছে মনে হচ্ছে যে এর বাইরে আপনারা যারা দর্শক আছেন তাদেরকে কিছু বিকল্প চিন্তার খোরাক দেওয়া উচিত। ধরুন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক আছে, যে যাই বলেন না কেন সম্পর্ক আছে। মার্কিন ডিপ স্টেট পলিসি, আমেরিকান লবি, ক্লিন্টন ফাউন্ডেশন, জো বাইডেন সরকার, জর্জ সরোজ, সোটন গ্যাং, এই জিনিসগুলোকে আমরা শুনিনি। এরপরে তার সঙ্গে সঙ্গে ম্যাটিকুলাস প্ল্যান, কিংস পার্টি, তারপরে এনসিপি, তাদের মধ্যে আবার জামাতের বন্ধন, ডোনাল্ড লু, পিটার হাস, তেল ব্যবসা, কত কিছু হচ্ছে। ফলে নির্বাচনের মতো চলছে, কিন্তু এই যে কাহিনীগুলো বললাম, যে ঘটনাগুলো বললাম, তাদের একটারও তো কবর রচনা হয়নি, শেষ হয়নি। ফলে ওইগুলো ঘটতে পারে যে কোনো সময়, এনি টাইম। আর সেটা যদি ঘটে তাহলে সেটাকে নিয়ে আমরা একটা ফ্যান্টাসি তৈরি করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পেলেন আমরা খুব খুশি হয়েছিলাম। আমি তো মানে আমার মনে আছে পুরো দেশ জাতি ঝাঁপিয়ে পড়েছিল, ও মাই গড। আমরা তো তখন আসলে এই নোবেল শান্তি পুরস্কারের যে নেতিবাচক যে দিকগুলো, ওগুলো বাঙালিরা জানতো না। আমরা তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মহান মুক্তিযুদ্ধ, মানে আমাদের যে জ্ঞান খুব সীমিত ছিল রাজনৈতিক। ফলে নোবেল পুরস্কার, পশ্চিমা সাম্রাজ্যবাদ, তারপর শেষে সেটার প্রেক্ষিতে একটা দেশ জাতি ছারখার হয়ে যেতে পারে, এই ঘটনা আমরা তখন জানতাম না। তখন আফগানিস্তানের যে যাকে বলা হয় তাণ্ডব, মার্কিন তাণ্ডব, সিরিয়াতে তাণ্ডব, আইএসের তাণ্ডব, ইরাকের যে হাহাকার, লিবিয়ার হাহাকার, ইরানের আর্তচিৎকার, এগুলো তখনও আমাদের কর্ণকুহরে ঢুকেনি। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তি পুরস্কার পেয়েছেন, বাংলাদেশে একটি নোবেল পুরস্কার এসেছে, ও মাই গড, এটার আনন্দে আমাদের তখন সবার ঘুম হারাম হয়ে গিয়েছিল। আমরা ডক্টর ইউনূসকে কাছে ডেকে নিয়েছিলাম, গ্রামীণ ব্যাংকে মাথায় করে নেচেছিলাম। গ্রামীণ ব্যাংকের নাম শুনলে আমাদের যাকে বলা হয় অন্তরাত্মা এক ধরনের শান্তি চলে আসতো। কিন্তু আজকের এই দিনে কি সেটা আছে? আপনি কি নোবেল পুরস্কার নিয়ে খুব বেশি আনন্দিত? ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা যারা এই নোবেল পুরস্কার দেয়, নোবেল কমিটি, তাদের ব্যাপারে কি আপনার সেই সম্মান মর্যাদা আছে? অবশ্যই নেই। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, যদি আমরা ধরে নেই যে নোবেল শান্তি পুরস্কারটি যেভাবে এবছর মাসাদোকে দেওয়া হয়েছে, যে কারণে এবছর ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়নি এবং যে কারণে ডোনাল্ড ট্রাম্প রাগ হয়েছেন, সেই একই কারণে আগামী দিনও তো বাংলাদেশে বেশ কয়েকটি নোবেল পুরস্কার আসতে পারে। যেমন ধরেন আমাদের একজন ফটোশিল্পী আছেন, ক্যামেরা দিয়ে ছবি তুলেন, ক্যামেরাম্যান শহীদুল আলম। এখন আমি বুঝি না, আমার কাছে বুঝি না যে টাইম ম্যাগাজিন, নিউজ উইক, আমেরিকার লবিস্ট, পশ্চিমা যে যেটাকে বলা হয় অ্যাংলো স্যাক্সন যে ডাইনেস্টি, সেই তাদের যে প্রতিভূগুলো রয়েছে, তারা এই আমাদের বাংলাদেশের শহীদুল আলম, উনাকে নিয়ে তাদের এত মানে কি বলে আনন্দ কেন? তারা মনে করে যে এমনভাবে শহীদুল আলমকে উপস্থাপন করা হয় যে এই লোক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার মর্যাদা কোনো অবস্থাতেই লিওনার্দো দা ভিঞ্চির চেয়ে কোনো অংশে কম নয়।
তার মর্যাদা কোনো অংশেই মাইকেল অ্যাঞ্জেলো, একজন বিখ্যাত স্থপতি, স্ক্রাপচার বলা হয় এদেরকে, যে ডেভিড বিখ্যাত মূর্তি তিনি তৈরি করেছেন, মাইকেল অ্যাঞ্জেলো, রেনেসাঁর যুগে। তো এরকম মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, ভিনসেন্ট ভ্যান গগ, ওনাদের পর্যায়ের লোক, অ্যাটলিস্ট ভারতের মকবুল ফিদা হোসেনদের পর্যায়ের লোক। পার্থক্য হলো তারা পেন্সিল দিয়ে, জল রং দিয়ে তারা তাদের যে মাস্টারপিস ওয়ার্কগুলো তারা তৈরি করে গেছেন। আর আমাদের শহীদুল আলম তিনি ক্যামেরা দিয়ে এমন ছবি তুলেছেন যে ছবি এই পৃথিবীতে হাজার বছর পৃথিবীকে বাঁচিয়ে রাখবে। কিন্তু অবাক করার ব্যাপার হলো আমি এখনো পর্যন্ত শহীদুল আলম সাহেবের কোনো ছবি দেখিনি। তো শহীদুল আলম বাংলাদেশের এত বড় বিখ্যাত লোক, পশ্চিমা দুনিয়ারা যাকে নিয়ে এরকম মাতামাতি করছে, এবং তাকে দেখেন এই বাংলাদেশ থেকে নিয়ে তুরস্ক হয়ে, ইটালি হয়ে তাকে সেই গাজাতে তারা পাঠিয়ে দিল, এবং সেই গাজাতে তিনি ইসরায়েলি সৈন্যর হাতে গ্রেপ্তার করলেন। এবং আমাদের দেশে কত আবেগ তাকে নিয়ে, যে আহা, তিনি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কত কিছু করেছেন। কিন্তু এই ভদ্রলোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোনোদিন উমরা করতে গেছেন, মক্কা গেছেন, মদিনায় গেছেন, কোনো মসজিদে গেছেন, বাংলাদেশে কোনো বিপদ আপদে নিজের পকেট থেকে দুটো পয়সা সাহায্য করেছেন, আমি বাপু জানি না। যাকে নিয়ে এটা আমার ব্যর্থতা। কিন্তু এই যে শহীদুল আলম, পশ্চিমারা যদি তাকে নিয়ে আর একটু এগিয়ে তাকে একটা নোবেল পুরস্কার দেয়, আপনি কি খুশি হবেন না বলেন? আর একটা নোবেল পুরস্কার আসলো। এরপর আমাদের আর একজন, দুজন লোক আছেন, রেজওয়ানা। তো ওনাকে সবাই এখন অনেকে পলিথিন আফা বলেন, কিন্তু তিনি কারো কারো কাছে পরিবেশ আপা হিসেবে পরিচিত। আরেকজন আছেন আদিলুর রহমান শুভ্র, সাদা চুল, ফকফকে সাদা চুল, ওই এখন একজন উপদেষ্টা আছেন। তার বড় ভাই খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা, টকটকে ফর্সা, এদের গায়ের রং দেখে মনে হয় আরব দেশ থেকে এসেছেন। তো এই যে আদিলুর রহমান শুভ্র, তাদের একটা এনজিও আছে। ইদানিংকালে দেখা যাচ্ছে যে একটা ভিডিও অডিও ফুটেজ হয়ে গেছে যে এই আদিলুর রহমান শুভ্র তাদের একটা এনজিওতে বিরাট একটা দান আসছে, $1 লাখ না $1 কোটি। যেন $1 কোটি তো অনেক টাকা, কয়েকশো টাকা। তো এরকম